জি স্যার। তোমরা একটি পাওয়ার পয়েন্টের স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমাদের ক্লাস আজকে শুরু করতে পারি। আর যারা আজকে ক্লাসে উপস্থিত হবে সবাই ক্যামেরাটা অন রাখবে। যখন ছবি নেওয়া হবে তো তোমাদের যেন ছবিটা দেখা যায়, কারণ এটা একটা ফর্মাল ক্লাস। তো ফর্মাল ক্লাসে তোমরা অবশ্যই তোমাদের ফেসটা শো করবে। ম্যাক্সিমাম স্টুডেন্টই আমি দেখি ক্যামেরা অফ করে রাখো। তো আমি আজকে কিন্তু আমাদের ক্লাসের মাঝখানে যে তোমাদের ছবি ক্যাপচার যেন নেওয়া হয়, তো তোমরা চেষ্টা করো দু একজন মোবাইল থেকে ছবিটা তোলার জন্য। তো ওদিন আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম, কিছু পার্টিসিপেন্ট অ্যাড হবে, আমি তাদেরকে অ্যাড করে শুরু করি। এই বয়সে মাসে ঠিক মতো পড়ে বেটা রেগুলার। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন লাইভ ক্লাসে। আর আজকের এই ক্লাসটি পরিচালনা করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হরমা কলেজ, মুন্সিগঞ্জ। ইতিমধ্যে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম এই অনলাইনের মাধ্যমে, সেটি বিকাল 5টার সময় ছিল। তো আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। তো পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব তোমাদের সাথে বিভিন্ন সময়ে যেন ক্লাসটা নিতে পারি, কারণ একই টাইমে ক্লাস নিতে চাইলে আমাদের অনেকগুলো ইয়ার থাকে, তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ওইভাবে শিডিউলটা আমাদেরকে সেট করতে হয়। তোমাদের কারো কারো মনে হয় ইয়েটা আমি সবার মাইক অফ করে দিচ্ছি। তোমরা কি আমাকে দেখা যাচ্ছে ইয়েতে স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, এইজন্য। ওকে, যাই হোক, আমি প্রথম একটি ক্লাস নিয়েছিলাম, সেটি হচ্ছে মূলত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের উপর। তো আমি বলেছিলাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই দুটি কোর্স তোমাদের ফোর্থ ইয়ারে রয়েছে, তবে দুটি কোর্সের মধ্যে প্রায় 4টি অধ্যায় পুরোপুরি মিল রয়েছে। তো যে অধ্যায়গুলোর মিল রয়েছে আমরা চাচ্ছি সেই অধ্যায়গুলো নিয়ে প্রথমে শুরু করতে, তাহলে তোমাদের একসাথে দুটি কোর্স শেষ করতে পারবো। এটি আমি আমাদের লেকচার 1, যেটি কিন্তু তোমাদের এই গ্রুপে আমি শেয়ার করেছি। তোমরা কি সেই ক্লাসটা দেখেছো? তানভীর, কি বলো? আমাদের যেই লেকচার 1 শেয়ার করা হয়েছিল সেটা কি তোমরা দেখেছো? ওকে, ফাইন। যদি দেখে থাকো তাহলে আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য আরো সহজ হবে, কারণ ওই ক্লাসের সাথে আজকে ধারাবাহিকভাবে আমাদের অনেক কিছুই আলোচনা করা হবে। যাই হোক, আমাদের আজকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার হচ্ছে 7, যেটাকে ডিভিডেন্ড পলিসি নামে দেওয়া আছে। এটা আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেও দেওয়া আছে। তো মূলত যদি তোমাদের কলেজ খোলা থাকতো তাহলে তোমাদের সাথে আমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই কোর্সের সাথে দেখা হতো। বুঝতে পারতেছি? হ্যাঁ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আমি ক্লাস নিতাম। তো তোমাদের সাথে যেহেতু কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, সেই জন্য অনলাইনের মাধ্যমে আমাদের এই ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরমা কলেজের
অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যার সার্বিক নির্দেশনা এবং নেতৃত্বে তোমাদের এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে তিনি হচ্ছে আমাদের বিভাগের বিভাগীয় প্রধান জনাব সানজিদা খাতুন, অর্থাৎ তোমাদের বিভাগীয় ম্যাডামের নেতৃত্বে কিন্তু আমাদের এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। তো পর্যায়ক্রমে আমাদের সকল শিক্ষকই তোমাদের সাথে যুক্ত হয়ে এই অনলাইনের মাধ্যমে ক্লাস নিবে। আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেটি হচ্ছে বেসিক আলোচনা করা হয়েছিল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের উপর। আজকে আমরা তার কিছু ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো লভ্যাংশ নীতি, যেটাকে বাংলায় বলা হয়, শুরুতেই আমরা যদি জিজ্ঞেস করি লভ্যাংশ বলতে কি বোঝায়, আমাকে একটু বলবে লভ্যাংশ মানে কি? রাকিব, আমাকে একটু অ্যান্সার দাও যে লভ্যাংশ বলতে কি বোঝায়? তানভীর, আমাদের সাথে কি ইসমাইল যুক্ত আছে? ইসমাইল, তুমি অ্যান্সার করো। তারপর আমি মনে নাই কি কম স্যার, মনে নাই না? যাই হোক, যদি আমি সহজভাবে বলি, লভ্যাংশ মানে একটা লাভের অংশ। হ্যাঁ, লভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ। যারা যৌথ মূলধনী ব্যবসায়ের স্টেক হোল্ডার, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার, তারা হচ্ছে তোমাদের যৌথ মূলধনের মূল মালিক, তাই না? আর যারা স্টক হোল্ডার কাদেরকে বলা হয়? যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার ক্রয় করবে তারা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের মালিক হবে। আমাদের অনেক পার্টিসিপেন্ট এখনো জয়েন করার জন্য চেষ্টা করছে, তো মাত্র 12 জন আমাদের সাথে অ্যাড হয়েছে। যাই হোক, আমরা একটু যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে লভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ। তো যারা শেয়ার হোল্ডার তারা একটা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর প্রতিষ্ঠান থেকে তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর লাভের প্রত্যাশা করে। যদি লাভ না পায় তাহলে কিন্তু তারা সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাইবে না, অথবা যদি বিনিয়োগ করে থাকে তাহলে কিন্তু যদি লাভ না পেয়ে থাকে, মানে লভ্যাংশ না পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা সেই প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের পরিমাণ দিনে দিনে কমিয়ে ফেলবে, তাই না? হ্যাঁ, তাহলে লাভের অংশকে লভ্যাংশ বলে। যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায়ের শেয়ার হোল্ডাররা অর্জিত মুনাফার যে অংশটুকু গ্রহণ করে থাকে তাকে আমরা লভ্যাংশ বলতে পারি। আর লভ্যাংশের মধ্যে কিভাবে শেয়ার হোল্ডারদের মধ্যে সেই লভ্যাংশটা বন্টন হবে, কতটুকু সংরক্ষণ করা হবে এবং কতটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হবে, যে নীতির আলোকে করা হয়ে থাকে বা পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট রূপরেখাই হচ্ছে আমাদের লভ্যাংশ নীতি। তো লভ্যাংশ নীতির মূলত দুটি থিওরি রয়েছে, একটি হচ্ছে প্রাসঙ্গিকতার তত্ত্ব আর একটি হচ্ছে অপ্রাসঙ্গিকতার তত্ত্ব। প্রাসঙ্গিকতার তত্ত্ব বলতে বোঝায় শেয়ার হোল্ডারদের যদি ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ফার্মের মূল্যের পরিবর্তন হবে। এটি হচ্ছে আমাদের প্রাসঙ্গিকতার তত্ত্বের মূল কথা। আর এই প্রাসঙ্গিক তত্ত্বের দুজন বিজ্ঞ পণ্ডিত রয়েছেন, তারা এই দুটি মডেল দিয়েছেন। একজন হচ্ছে ওয়ালটার, আরেকজন হচ্ছে গর্ডন। তো তাদের নাম অনুসারে দুটি মডেলকে নামকরণ করা হয়েছে, একটি হচ্ছে গর্ডন মডেল আর একটি হচ্ছে ওয়াল্টার মডেল। আবার আরেকজন ব্যক্তি অপ্রাসঙ্গিকতার তত্ত্ব নামে যেটি পরিচিত, সেটি হচ্ছে শেয়ার হোল্ডারদের যদি ডিভিডেন্ড দেওয়া হয় অথবা না দেওয়া হয় তাতে কোনো পরিবর্তন হবে না ফার্মের। এটা হচ্ছে আমাদের অপ্রাসঙ্গিক তথ্যের মূল কথা। আর এটি দিয়েছে আবার দুজন মনীষী, একজন হচ্ছে মডিগ্লানি, আরেকজন হলো মিলার, যাদের মডেলকে আমরা মডেল নামে জানি। বুঝতে পারছি? তো আজকে আমরা মূলত ওয়াল্টার মডেল নিয়ে আলোচনা করব।
ওদিন আমি ক্লাস যখন নিয়েছিলাম তখন পাওয়ার পয়েন্টের স্লাইডটা শেয়ার করতে পারি নাই। তো আজকে পাওয়ার পয়েন্টের স্লাইডটা শেয়ার করে তোমাদের সাথে ক্লাস নিব। তো আমরা সরাসরি আমাদের আজকে আলোচনার বিষয়ে চলে যাই। যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াল্টার মডেল। হ্যাঁ, তোমরা স্ক্রিনে ওয়াল্টার মডেলের সূত্রটা দেখতে পাচ্ছ, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সবাই অ্যাড হলে ক্লাসটা নিতে সুবিধা হয়। এখন একটু পর পরই অনেকেই অ্যাড হতে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে অ্যাড করে দিলাম। তারপরে যাই হোক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়াল্টার মডেল। আমি বলেছিলাম যে আমাদের প্রাসঙ্গিক তত্ত্ব যেই মডেলটি রয়েছে সেই মডেলটি প্রদান করেছে দুজন ব্যক্তি। একজন হচ্ছে ওয়াল্টার মডেল, আরেকজন হচ্ছে গর্ডন। তো প্রথমে আমরা আজকের ক্লাসের মাধ্যমে ওয়াল্টার মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে আমরা আরেকটি ক্লাসে গর্ডন মডেল, এরপর হচ্ছে আমরা এমএম মডেল নিয়ে আরেকটি ক্লাস করব। মূলত আমি এই অধ্যায়ের জন্য 5টি ক্লাস রেডি করেছি তোমাদের জন্য। আশা করি প্রতিটি ক্লাসের মাধ্যমে তোমাদের যেই সমস্যাগুলো পাবলিক পরীক্ষায় পেয়ে থাকো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। একটু খেয়াল করি, মার্কেট প্রাইস পার শেয়ার যেটি বের করতে হয় ওয়াল্টার মডেলসে। তো মার্কেট প্রাইস পার শেয়ার কে প্রকাশ করা হয় P0 দিয়ে। P0 ইকুয়াল টু হচ্ছে D প্লাস R ডিভাইডেড বাই KE ইনটু E মাইনাস D ডিভাইডেড বাই KE। এখানে আমাদের D বলতে কি বোঝাচ্ছে? ডিভিডেন্ড পার শেয়ার। প্রথম হচ্ছে কি ছিল? P0 মার্কেট প্রাইস পার শেয়ার কে প্রকাশ করা হয় P0 দিয়ে। বুঝতে পারছি সবাই? জি স্যার। হ্যাঁ, মার্কেট প্রাইস পার শেয়ার সেটাকে আমাদের প্রকাশ করা হয় P0 দিয়ে। এরপর হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, সেটাকে আমাদের D দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন কে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে কস্ট অফ ইকুইটি KE দ্বারা প্রকাশ করা হয়। ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে কি ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। এরপর ডিভাইডেড বাই KE মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। আমরা এই সূত্রটা যদি ভালোভাবে শিখি তাহলে ওয়াল্টার মডেলস এর যতগুলো প্রবলেম হোক সবগুলো প্রবলেমই আমরা সহজেই সমাধান করতে পারবো। তো তোমরা একটু যে সূত্রটা সেটা একটু আবার খেয়াল করো। P0 ইকুয়াল টু হচ্ছে D প্লাস R ডিভাইডেড বাই KE ইনটু E মাইনাস D ডিভাইডেড বাই KE। এটি হচ্ছে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার। এবার যদি বলে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? মার্কেট প্রাইস পার শেয়ার কে আমরা গুণ করব নাম্বার অফ শেয়ারস দিয়ে। অর্থাৎ এই যে PO অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার যেটা আমরা বের করলাম তার সাথে নাম্বার অফ শেয়ার, সেটা দিয়ে আমি গুণ করলে আমাদের বের হবে ভ্যালু অফ দ্য ফার্ম। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে তোমরা সেভ করে নিতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে ক্লাসের পরে বুঝতে সহজ হয়। আর ইসমাইল, তুমি একটু কাজ করো, অথবা তানভীর, আজকের যে ক্লাসগুলো হচ্ছে সবার পার্টিসিপেন্টের আমরা একটু সময় দিব, সবার একটু ছবি নিব, যাতে আমরা ফেসবুক পেজে এবং আমাদের কলেজের যে পেজ আছে সেই পেজে শো করতে পারি। এখন তোমাদের ছবি যদি না দেখা যায় তাহলে আমি যে ক্লাসটা নিলাম এবং তোমরা যে উপস্থিত ছিলা সেটার কোনো প্রমাণ থাকছে না। তো এটা একটা অফিসিয়াল ক্লাস, এখানে পার্সেন্টেজের যেই 5% মার্ক দিতে হয় সেটা কিন্তু আমি দিব, এই ডিপেন্ড অন ক্লাস। তুমি আমার ক্লাসে আসলা কিন্তু আমি তোমাকে দেখলাম না, তুমি হাইড করে রাখলা নিজেকে, তাহলে কিন্তু আমি যখন মার্ক দিব তখন কিন্তু তোমাকে চিনতে পারবো না। কারণ অনেকের নাম আমি ওইভাবে চিনি না, কিন্তু ফেসে চিনি, মানে চেহারা দেখে চিনতে পারি তুমি আমার পড়তে স্টুডেন্ট, বাট তোমার নামটা কি সেটা আমি হয়তো জানি না। ঠিক আছে? যেমন আলামিন এহসান, আমি আলামিনের চেহারা চিনি কিন্তু আলামিনের নামটা কি বা সেটা আমি জানি না। হয়তোবা কয়েকজনকে চিনি যাদেরকে ক্লাসে বেশি দেখা হয়, কিন্তু এখন অনেকেই আমাদের এই ক্লাসে উপস্থিত যাদেরকে আমি ক্লাসে কম পাই, কিন্তু ফেস চিনি বাট নাম জানি না। তাহলে সূত্রটা কি সবাই দেখতে পাচ্ছ? কিভাবে হবে? হ্যাঁ, আলামিন একটু বলো সূত্রটা কি হবে? স্যার, এই তো পিও এর ফুল মিনিং হচ্ছে মার্কেট প্রাইস না, পার শেয়ার। আমাদের ফুল মিনিং বলতে হবে না, তুমি সূত্রটাই বলো। তাহলে আচ্ছা, সূত্রটা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা বলো কি। স্যার, শেয়ার বাজারের
শেয়ার বাজার মূল্য এটা সূত্র। হ্যাঁ 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 পিও ইকুয়াল ডি প্লাস আর কে ই আর মাইনাস ডিভাইডেড ডি। বাই কে। হ্যাঁ জি স্যার, ই মাইনাস ডি তারপর ডিভাইডেড বাই কে ই। ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের অল্টার মডেলস এর সূত্র, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার। তানভীর এবার বলো যে ভ্যালু অফ দ্য ফার্ম আমি যদি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? নাম্বার অফ শেয়ার আর বি হলো মার্কেট প্রাইস পার শেয়ার। ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এই সূত্র যেটা শিখলাম তার একটা প্রয়োগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রবলেম 1 এ আমাদের যে সূত্রটা শেখা হলো সেটার ব্যবহার দেখব। প্রবলেম 1, the PQS company limited earning per share is টাকা 10। earning per share মানে কি EPS, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। কত টাকা? 10 টাকা। 10 টাকা। the 10 cost টাকা। of capital is 12%, তার মানে হচ্ছে cost of equity KE কত? 12%। 12%। হ্যাঁ। and has a rate of return on investment is 15%. rate of return কে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর এর মান। গুড। হ্যাঁ আর আর এর মান হচ্ছে আমাদের কত? 15%। according to Walter 15%। models অনুযায়ী what should be the price of share? প্রাইস শেয়ারের প্রাইস কত টাকা হবে? at 25% dividend payout ratio and 50% dividend payout ratio. যখন ডিভিডেন্ড পে আউট রেশিও 25% হয় তখন মার্কেট প্রাইস অফ শেয়ার কত টাকা হবে সেটা ওয়াল্টার মডেলস অনুযায়ী তুমি বের করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবং যদি ডিভিডেন্ড পে আউট রেশিও 50% হয় তাহলে মার্কেট প্রাইস শেয়ার কত টাকা হবে সেটা তুমি বের করো। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে সূত্রটা কি ছিল? পিও মানে হচ্ছে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার, সেটা আমরা এখন বের করব। তো সূত্র হচ্ছে কি? P0 ইকুয়াল টু ডি, তাই না? ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। তাহলে এখানে খেয়াল করো আমাদের যে সকল উপাদান দরকার, অর্থাৎ প্রথম হচ্ছে মার্কেট প্রাইস অফ শেয়ার, এটা তো আমরা বের করব। বের করতে চাইলে আমাদের লাগবে যেগুলো, সেগুলো কি? প্রথম লাগবে ডিভিডেন্ড। এই প্রশ্নে কি ডিভিডেন্ডের পরিমাণটা দেওয়া আছে? না স্যার, দেওয়া নেই। তাহলে আমাদের ডিভিডেন্ডের পরিমাণটা বের করে নিতে হবে। সেটা কিভাবে? ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও বলতে বোঝাচ্ছে আমার যত টাকা আর্নিং পার শেয়ার হবে তত টাকার উপর 25% ডিভিডেন্ড দেওয়া হবে। এখন আর্নিং পার শেয়ার কত টাকা? আর্নিং পার শেয়ার স্যার 10 টাকা। এই 10 টাকার উপর 25% ডিভিডেন্ড দেওয়া হবে। তাহলে 10 টাকার উপর 25% যদি ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে কত টাকা হবে? 2.5 টাকা হবে। গুড। তাহলে এই 2.5 টাকা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ডি প্লাস, এরপর কি লাগবে? আর। আর মানে কি? রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন কত? স্যার 15%। 15%, তার মানে হচ্ছে 0.15 ডিভাইডেড বাই কেই। কেই মানে কি? কস্ট অফ ক্যাপিটাল অথবা কস্ট অফ ইকুইটি 0.12। তারপর ইনটু ই মাইনাস ডি। ই কত? আর্নিং পার শেয়ার। ই 10 মাইনাস 2.5। ই হচ্ছে আমাদের 10, এই যে আর্নিং পার শেয়ার। হ্যাঁ, মাইনাস কি? ডি। ডি কত টাকা বের হলো? 2.5 ডিভাইডেড বাই কি? কে 0.12। তাহলে এটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার। এখন তুমি সবগুলো মান বসিয়ে রেজাল্টটা বের করো। সোহেল, কত টাকা হলো মার্কেট প্রাইস পার শেয়ার? আমাদের সাথে কি শান্ত যোগ দিছে অথবা সজীব? ওরা ফেসবুকে দেখলাম, অথবা ফাহিম, ওরা ফেসবুকে কমেন্ট করে কিন্তু মেসেঞ্জারে কমেন্ট করে কিন্তু ক্লাসগুলোতে জয়েন করে না। বের করতে পারছো?
হ্যাঁ, যদি বের করতে না পারো এবার স্ক্রিনে চলে আসো। স্ক্রিনে আমাদের এই যে দেখো, খেয়াল করো, P0 ইকুয়াল টু হচ্ছে D এর মান হচ্ছে 2.5, যেটা আমি বলেছিলাম যে ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 25%। এই 10 টাকার উপর 25% করলে হবে কত টাকা? 2 টাকা 50 পয়সা। এটা হচ্ছে ডিভিডেন্ড প্লাস রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 15%, 0.15 ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। ইকুইটি কত? 0.12। এই 0.12 দিয়ে ভাগ করবে। তারপর ই এর পরিমাণ হচ্ছে 10 টাকা, ডি এর পরিমাণ হচ্ছে তোমার 2.5। 10 থেকে 2.5 মাইনাস করবে, ডিভাইডেড বাই কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি হচ্ছে 0.12 দিয়ে ভাগ করবে। তো নরমালি এটা দিয়ে এটা ভাগ করবে এবং এটা দিয়ে এটা গুণ করবে। এটা দিয়ে যদি 0.15 কে যদি 0.12 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1.25। সেটা গিয়ে 10 থেকে যদি 2.5 মাইনাস করি হবে 7.5। এবার 1.25 কে আমি যদি 7.5 দিয়ে গুণ করি, গুণ করে 2.5 যোগ করব। এই যোগফলকে আমরা পরবর্তীতে ভাগ করব 0.12 দিয়ে। তাহলে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ারের পরিমাণ বের হবে কত টাকা? 98 টাকা। সেটার অ্যানসারটা কত? অ্যানসারটা তুমি তো বের করবে, আর যদি বের করতে না পারো তাহলে দেখো 98 টাকা 95 পয়সা। তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ইয়েটা? অ্যান্সার দেখা যাচ্ছে। অ্যানসার দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার হ্যাঁ, এবার ডিভিডেন্ড পে আউট রেশিও, তোমার প্রশ্নে কিন্তু বলা হয়েছিল ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 50% হয় তখন আমাদের এই ডিভিডেন্ডের পরিমাণ হবে 10 টাকার উপর 50%। কত টাকা হবে? 2.5 টাকা। 2.5 টাকা এখন ছিল, তখন কত হবে? 10 টাকার উপর 50% করলে 5 টাকা হবে। জাস্ট এই ডি এর পরিমাণটা 5 হবে। এখানে 5 লিখবা, এই জায়গায় 5 লিখবা, 5 লিখে সেটা বের করো। এখানে 50। ডিভিডেন্ড পে আউট রেশিও হয় 50%। যখন ডিভিডেন্ড পে আউট রেশিওটা 50% হবে তখন কত টাকা হবে সেটা বের করো। ক্যালকুলেটর না থাকলে মোবাইল ইউজ করেও তুমি এই কাজটি করতে পারো। খুব সহজ তো। এখানে আমাদের খেয়াল করো, যদি আগের অঙ্কটা করে থাকো, এই জায়গায় তোমার ডি এর পরিবর্তে তুমি কত লিখবে? 5 লিখবে। 5 হবে। হ্যাঁ, 0.125 ডিভাইডেড বাই 0.12, এটার রেজাল্ট কিন্তু 0.125 হবে। বুঝতে পারতেছি? এবার খেয়াল করো, 10 থেকে যদি আমি 2.5, এখন হবে কত? 5 হবে। তাহলে 10 থেকে যদি 5 বাদ দেই হবে কত? 5 হবে। এবার 1.25 ইনটু 5, সেই গুণফলের হ্যাঁ 93.75। হ্যাঁ 93.75, এটা হচ্ছে তার রেজাল্ট হয়। এন্ড ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 50%। হ্যাঁ, তোমরা সবাই এই করতে পেরেছো। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা তোমরা একটু মোবাইলে ছবি তুলে নাও, অথবা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা তুমি লিখে নিতে পারো। খুব দ্রুত দেখো, the flowing data related to Modern Company Limited earning per share কত? 20 টাকা। এখন হচ্ছে প্রতি শেয়ারের মূল্য 20 টাকা। ক্যাপিটালাইজেশন রেট মানে কি? কস্ট অফ ইকুইটি। আর না, এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। ক্যাপিটালাইজেশন হ্যাঁ কেই 15%। পে আউট রেশিও, যেটা ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা বলেছিলাম, যদি 25% হয় এবং 50% হয়। ইফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন এটা হচ্ছে কি? আর। তার মানে হচ্ছে এই 20 হচ্ছে ই, এই 15% হচ্ছে কেই, আর এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে আমি বের করব কি? ডিভিডেন্ডের পরিমাণ। তাহলে খেয়াল করো, এই 20 টাকার উপর যদি 25% করি তাহলে আমাদের কত টাকা হবে? ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ডের পরিমাণটা কত হবে? 5 টাকা হবে। গুড। তাহলে আমাদের ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে 5 টাকা। এরপর রেট অফ রিটার্ন হচ্ছে 0.12, তারপর কস্ট অফ ইকুইটি 0.15 ইনটু ই হচ্ছে 20 টাকা, মাইনাস ডি হচ্ছে 5 টাকা, ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি 0.15। তো এটা একবার হচ্ছে আমাদের 25% ব্যবহার করে করবে, আরেকটা হচ্ছে 50% ব্যবহার করে করবে। তাহলে তোমরা কি এটা করতে পারবে? জি স্যার। এটা আমাদের জন্য হোমওয়ার্ক থাকলো।
ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করি। খেয়াল করি, the following data related to ইমতিয়াজ কোম্পানি লিমিটেড, ইমতিয়াজ কোম্পানি লিমিটেডের যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটি হচ্ছে এরকম: আর্নিং পার শেয়ার টাকা 20 টাকা। আর্নিং পার শেয়ার কত, মানে ই কত? 20 টাকা। হ্যাঁ, তারপর E মানে ক্যাপিটালাইজেশন 20 টাকা। রেট 11%। ক্যাপিটালাইজেশন রেট মানে কি? কস্ট অফ ইকুইটি, তাই না? এই কত টাকা? 11%. 11%. 11%। গুড। হ্যাঁ, তারপর আমাদের রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও মানে কি? স্যার ডিভিডেন্ড না, রিটেনশন রেশিও নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ আমাদের এটা আগে বুঝি না স্যার, একটু বুঝান রিটেনশন রেশিওটা। হ্যাঁ, রিটেনশন রেশিওটা বোঝানোর জন্যই এই প্রবলেমটা আনা, ঠিক আছে? হ্যাঁ, আমাদের আগের প্রশ্নে রিটেনশন রেশিও ছিল না, সেই জায়গায় আমাদের ছিল ডিভিডেন্ড পে আউট রেশিও। তো আমরা ডিভিডেন্ড পে আউট রেশিওটা ব্যবহার করে আর্নিং পার শেয়ার সেটার উপর আমরা কাজ করতে পারতাম। ওকে, এবার খেয়াল করো, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ 12%। আগের প্রশ্নতে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল একটি, তাই না? এখন আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন একবার 12%, একবার হচ্ছে 11%, আর একবার হচ্ছে 8%। তার মানে হচ্ছে 3টি রেট অফ রিটার্ন ব্যবহার করে তুমি এই অঙ্কটি করবে। তিনটি সূত্র না, মানে 3টি মান বের হবে মার্কেট প্রাইস অফ শেয়ার, হয় 12%, হয় 11%, হয় 8%। এবার আমাদের আসি রিটেনশন রেশিওটা কি। আমাদের যদি ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমি জানতাম, তাহলে আমাদের জন্য ডিভিডেন্ড বের করাটা খুব সহজ হতো। কেন? কারণ আর্নিং পার শেয়ারের উপর আমি ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে কাজ করে বের করতে পারতাম। তো এই প্রশ্নে আমাদের রিটেনশন রেশিও দেওয়া নাই। রিটেনশন রেশিও এবং হচ্ছে এই ডিভিডেন্ড পে আউট রেশিও, এই দুইটা একই মানে প্রায় কাছাকাছি জিনিস, উল্টানো। তো কিভাবে? যেমন রিটেনশন রেশিও মানে হচ্ছে 100% মাইনাস রিটেনশন রেশিও ইকুয়াল টু হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। তার মানে তুমি এখানে খেয়াল করো, 40% যদি রিটেনশন রেশিও হয়, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে? 60%. 60%। তাহলে আমাদের এই প্রশ্নে যদি ডিভিডেন্ড পে আউট রেশিও 60% থাকতো, তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ ছিল। এখন ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া নাই বিদায় দেওয়া আছে রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও দেওয়া থাকলে আমরা কি করব? ডিভিডেন্ড পে আউট রেশিওটা বের করে নিব। সেটা কিভাবে? ডিভিডেন্ড পে আউট রেশিও ইকুয়াল টু 100% মাইনাস রিটেনশন রেশিও। 100% থেকে মানে যদি বাকিটা আমি হবে। হ্যাঁ বাকিটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের রিটেনশন রেশিওর পরিমাণটা বের হবে। সেই রিটেনশন রেশিওর পরিমাণ কত? 60%। এবার ডিভিডেন্ডের পরিমাণ কত হবে? যেহেতু আমরা ডিভিডেন্ডের রেশিওটা কিন্তু বের করে ফেললাম, বলো। স্যার বুঝতে পারলাম না। স্যার আরেকবার বুঝান, আমার ক্লিয়ার হয় না। ডিভিডেন্ড 60%. ডিভিডেন্ডের পরিমাণ কত হবে সেটা? 60%. 60% তো ডিভিডেন্ড পে আউট রেশিও, কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ কত? স্যার যদি 60% গুণ করব, হ্যাঁ, সেটা কার উপর করবে? স্যার আর্নিং পার শেয়ারের উপর। হ্যাঁ, 20 টাকার উপর 60% করলে কত হয়? স্যার হয় গিয়ে কত? 12 টাকা। 12 টাকা। গুড। হ্যাঁ 12 টাকা। তাহলে এই প্রশ্নে যদি আমাদের ডিভিডেন্ড দেওয়া থাকতো 12 টাকা, আমাদের জন্য খুব ইজি হতো। অথবা তুমি যদি যদি আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া থাকতো, তাহলে আমরা সরাসরি আর্নিং পার শেয়ারের উপর ইয়ে করে গুণ করে আমি বের করে পারতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে রিটেনশন রেশিও, সেক্ষেত্রে আমাদের আর আরেকবার বুঝান না। কি বুঝাবো? আমি তো বললামই যে এখানে রিটেনশন রেশিও যদি দেওয়া থাকে 40%, তাহলে 100% থেকে তুমি যদি 40% বাদ দাও, তাহলে হবে কি? ডিভিডেন্ড পে আউট রেশিও। ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা এবার প্রবলেমটা সমাধান করি, সলিউশনে আসি। সলিউশনটা একটু খেয়াল করো। আমাদের সূত্র যেটা, সেটা হচ্ছে d প্লাস r ডিভাইডেড বাই কে ইনটু e মাইনাস d ডিভাইডেড বাই কে। এখানে আমাদের প্রশ্নে আর্নিং পার শেয়ার ছিল কত? 20 টাকা।
তাই তো? হ্যাঁ, এরপর হচ্ছে রিটেনশন রেশিও হচ্ছে 40%। তো আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও বের করতে হবে। 100% থেকে যদি 40% বাদ দিই তাহলে কত পার্সেন্ট হবে? 60%। এই 60% হচ্ছে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও, যেটা আমাদের প্রবলেম 1 এবং প্রবলেম 2 এই দুটাতে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সরাসরি দেওয়া ছিল। এখন আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে রিটেনশন রেশিও। তো রিটেনশন রেশিও দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে 100 থেকে সেটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও। এবার আমরা ডিভিডেন্ডের পরিমাণ নির্ণয় করব, সেটা কিভাবে? এর উপর ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে গুণ করবে। হচ্ছে 20 টাকা আর ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 60%। তাহলে 20 টাকার উপর 60% করলে কত হবে? 12 টাকা হবে। 12 টাকা। হ্যাঁ, এবার রেট অফ রিটার্ন সেটা হচ্ছে 12%, 0.12। কস্ট অফ ইকুইটি 11%, হ্যাঁ 0.11। আর হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, সেটা আমরা এখানে নির্ণয় করব। এখানে কিন্তু রেট অফ রিটার্ন তিনটা দেওয়া আছে, একটা হচ্ছে 12%, আর একটা হচ্ছে 11%, আর একটা হচ্ছে 8%। তো প্রথম আমরা when রেট অফ রিটার্ন ইজ 12%, সেটা নিয়ে আমরা কাজ করব। এখন আমাদের এই মানগুলো বসিয়ে দিবে এবং ক্যালকুলেটর ব্যবহার করে গুণ যোগ বিয়োগের কাজটা করলে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার কত টাকা হয় সেটা বের করব। আর এর মান তো 3 বার দেওয়া আছে স্যার। আর এর মান তো 3টা দেওয়া আছে, কিন্তু আমরা 3টা মান তো একসাথে কাজ করব না। যখন আমার 8% 12% হবে তখন আমরা 12% নিয়ে কাজ করব একবার। আবার যখন 11% দেওয়া থাকবে তখন আরেকবার কাজ করতে হবে। যখন 8% দেওয়া থাকবে তখন আবার আরেকবার কাজ করতে হবে। মোট 3 বার আমাদের এই মার্কেট প্রাইস অফ শেয়ারের মানটা বের হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে 188 টাকা 42 পয়সা। 42 পয়সা। 42, যেটাই লিখো না কেন কাছাকাছি মান। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এবার খেয়াল করো, আমাদের যদি মার্কেট রেট অফ রিটার্ন যদি 11% হয় তাহলে কি হবে? এই জায়গায় শুধুমাত্র আমাদের কি হবে? এই আর এর মানটা চেঞ্জ হবে। আর এর মান এখন কত হবে? 0.12। আর বাকি সব ঠিক থাকবে। ডিভিডেন্ড 12 টাকা আগেও ছিল, আর্নিং পার শেয়ার আগেও 20 টাকা এখনো 20 টাকা, তারপর কস্ট অফ ইকুইটি আগেও ছিল 0.11 এখনো 0.11। আর রেট অফ রিটার্ন এই প্রশ্নে মানে আমাদের দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী 0.11 দিয়ে কাজ করবে। কাজ করে আমাদের যোগ বিয়োগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে 181.8181 এরকম রেজাল্ট বের হবে। স্যার একটা দেখাইলেই বাকিটা সব পারা যাবে। গুড। এরপর আমাদের আরেকটি মানে যেটা ছিল সেটি রেট অফ রিটার্ন 8%, 0.08 দিয়ে তুমি কাজ করবে। 0.08 দিয়ে কাজ করলে আমাদের একইভাবে 161.983। তার মানে হচ্ছে আমাদের তিনটি কিন্তু রেজাল্ট বের করতে হলো তিনটি রিকোয়ারমেন্ট অনুযায়ী। যখন আমাদের রিকোয়ারমেন্ট ছিল 12% তখন আমরা পার্সেন্ট দিয়ে কাজ করছি, যখন 11% তখন 11% দিয়ে কাজ করছি, যখন আমাদের 8% তখন আমরা 8% ব্যবহার করে কাজ করব। তো এরকম যদি একটি প্রবলেম তোমাদের বাসায় হোমওয়ার্কের জন্য দেওয়া হয় তোমরা নিশ্চয়ই সেটা করতে পারবে, তাই না? তো এসডব্লিউ হিসাবে আরেকটি তোমাদের জন্য প্রবলেম দিলাম, সেই প্রবলেমটা একটু দেখে নাও এবং চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ওকে, এখানে আমাদের আর্নিং পার শেয়ার 10 টাকা, ক্যাপিটালাইজেশন রেট 10% দেওয়া আছে, রিটেনশন রেশিও 40%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে? তানভীর 60%। তাহলে কিন্তু তোমার এখন আর ওই বের না করে তুমি কিন্তু দেখেই বলতে পারতেছো যে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে। এটা কি পারা যাবে না? জি স্যার পারা যাবে। ওকে, এবার ইন্টারনাল রেট অফ রিটার্ন এবার যদি 15% হয়, তারপর ইফ যদি 10% হয়, যদি 8% এটারও হয়, তিনটা রেজাল্ট বের হবে স্যার। হ্যাঁ, এটারও তিনটা রেজাল্ট বের হবে। আমরা ওয়াল্টার মডেলের সূত্র প্রয়োগ করে এটি করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার কখন কোন ফর্মুলায় করব সেটা কি বলা থাকবে? অবশ্যই। যেমন এখানে লেখা আছে
মার্কেট প্রাইস পার শেয়ার আন্ডার ওয়াল্টন মডেল। দেখছো লেখাটা? ওয়াল্টন মডেল। জি স্যার। ওয়ালটন না, এটা হচ্ছে ওয়াল্টার। ওয়াল্টার মডেল। আবার যখন আমরা গর্ডন মডেল করব তখন লেখা থাকবে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার গর্ডন মডেল। ঠিক আছে? আচ্ছা ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো সবাই এবার এই ক্যামেরা অন করে একেবারে পেজটা ওপেন করো, কারণ কিছু ছবি নেওয়া হবে। ইসমাইল, তুমি এই ছবিগুলো একটু ক্যাপচার করো, ক্যাপচার করে আমাদের মেসেঞ্জারে শেয়ার করো। ঠিক আছে? সবার ফেস যেন আসে। আমি গত ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসে কারো ফেস দেখা যায় নাই, সবাই ক্যামেরা অফ করে রেখেছিলে। যেটা দেওয়া হয়েছে সেটা দেখে বোঝা যাবে না কারা আমাদের ক্লাস করেছিল। সব একেবারে নীল দেখাচ্ছে। তানবীর, আলামিন অথবা ইসমাইল, যে কোনো একজন ব্যক্তি তোমরা ইয়ে করো, ক্যাপচার করো ছবিগুলো। করতেছো? আলামিন করো। স্যার সম্ভবত ল্যাপটপে সবার একসাথে ক্যাপচার করা যায়, আমার এখানে শুধু 4 জনের ছবি আছে মোবাইল দিয়ে। তো ঠিক আছে, ওই 4 জন করে করেই তুলো না, তারপরে পুরোটা দিয়ে দিও। আমাদের মনে হয় পার্টিসিপেন্ট 15 জন। 4 জন করে কইরা স্যার, এরপরে কলেজ কইরা দিলে পিকচার গুলো কলেজ কইরা দিলেই হয়ে যাবে আর কি, এডিট কইরা কলেজ যে কইরা কলেজ যে না, তানভীর কোলাজ। হ্যাঁ এইটাই। ঠিক আছে, যাই হোক, তানভীর স্যার দিতেছে। ওকে ফাইন। যাই হোক, আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমাদের আজকে 40 মিনিটের ক্লাস নেওয়ার কথা, আমাদের আর 1 মিনিট আছে। তো সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটি মূলত ডিভিডেন্ড পলিসির ওয়াল্টার মডেল নিয়ে। আমরা চেষ্টা করেছি ওয়াল্টার মডেলের সূত্র দেখিয়ে এবং সেই সূত্রের ব্যবহার করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করার জন্য। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, এবং যে হোমওয়ার্কটি আমি দিয়েছি সেটি তোমরা বাসায় করতে পারবে, এটা আমার মনে হয়। এখন তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ফোন দিবে অথবা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেগুলোর তোমাদের সমস্যার সমাধান করতে। তো পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারি হলমা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে থাকবে। আজকের ক্লাসটি আমি বলেছিলাম যে স্ক্রিন শেয়ার করে করব, তো সেটি করতে পেরেছি, এজন্য আমার কাছেও ভালো লাগতেছে এবং তোমাদের কাছেও ভালো লাগবে, কারণ কথা বলে এই ম্যাথমেটিক্যাল ক্লাসটা বোঝানো যায় না, এটাকে দেখাতে হয়। আমি হাতে কলমে একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। এই সবাই দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। রাখি। ওই দৌড় আগে।